আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলার ইচ্ছে সেই বিষয়গুলো আপনারা জানেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওকে নেতাই ডক্টর, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আচ্ছা, আপনার প্রশ্নটাই আগে শুনে আসি। বলুন আপনার প্রশ্নটা, তা সেটা যদি আমি উত্তর জানি। গোপালগঞ্জ গণহত্যা নিয়ে কিছু বলুন। অবশ্যই গোপালগঞ্জে যে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই সাথে যে মেহেম চালানো হচ্ছে, দস্তগীর ভাই, গোপালগঞ্জে যা ঘটেছে স্টেট ডিপার্টমেন্টে তুলে ধরুন প্লিজ। অবশ্যই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই স্টেট ডিপার্টমেন্টের সামনে থেকেই, এবং স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন সহ এমনকি এখানে যে কোনো যে সকল জায়গায় আমি গোপালগঞ্জ গ্রামে লুকিয়ে আছি, স্টেট ডিপার্টমেন্ট কি জান? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা শুনলাম। যে বিষয়গুলো হলো যে গোপালগঞ্জ বাংলাদেশের একটি জেলা শহর। বাংলাদেশের সরকার যে ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা নেওয়ার পর এই সরকারের ছত্রচ্ছায়ায় বা সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে একটি নতুন পার্টি জন্মগ্রহণ করেছে। আমরা বাংলাদেশে এটা নতুন দেখিনি। বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে উনি একইভাবে একটি পার্টি গঠন করেছিলেন। তারপরের ইতিহাস আমরা জানি যে এরশাদ ক্ষমতা দখল করে একটি পার্টি গঠন করেছিলেন। আমরা এই ইতিহাসগুলো বাংলাদেশে আমরা দেখে আসছি। ডক্টর ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে এবং বিদেশি টাকায় বিদেশের প্রভুদের কাছে বাংলাদেশকে বিক্রি করবে এই শর্তে উনি ক্ষমতা দখল করেন এবং সেই ক্ষমতায় আসীন হয়ে তিনিও তার নিজের গ্রামীণ ফান্ড, এই গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে, নিজস্ব তহবিল থেকে শুরু করে এই কিছু অর্বাচীন এবং যারা এখনো পড়াশোনাই শেষ করেনি এই ধরনের কিছু ইয়াংদেরকে নিয়ে তিনি একটি পার্টি গঠন করেছেন, যেটাকে সংক্ষেপে এনসিপি বলা হয়। এই এনসিপির বিভিন্ন নামে বিভিন্ন জন বলেন। এই এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারি প্রোটোকলে, যেটা কোনো গণতান্ত্রিক বাংলাদেশে পৃথিবীর কোনো রাষ্ট্রেই এটা সম্ভব নয়। কারণে কালো দেখেছে, হ্যাঁ, ছায়ার কারণে কালো দেখেছে, কারণ এখানে আমার ঠিক বিপরীতে সূর্য, আমি একটু পিছনে গেলে দেওয়া কথা, কিন্তু আমার তো এর চেয়ে বেশি আলো করার উপায় নেই এখানে। কথা শুনতে পারলেই হবে। আপনারা আমাকে যারা চিনেন তারা আমাকে দেখতে পাচ্ছেন। যে মৌলিক কথায় ফিরে যাই, ধন্যবাদ আপনার জানানোর জন্যে। যে এই এনসিপি তাদেরকে সময় দেওয়ার জন্য, যে তারা যাতে সাংগঠনিকভাবে একটু প্রকাশ করতে পারে, সেই জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক সরকার কোনো ক্রমেই নির্বাচনের কথা বলছেন না, নির্বাচনের দিকে যাচ্ছেন না। অথচ বাংলাদেশে তারা নাকি গত 15 বছর কোনো নির্বাচন হয়নি। ধরে নিলাম তাদের এই কথা সত্য এবং তার জন্য নির্বাচনের জন্য সরকার এসেছে। এই তো প্রথম বলা উচিত যে ওই দিন নির্বাচন হবে এবং আপনারা নির্বাচনের জন্য রেডি হন, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। তাহলে ডক্টর ইউনূস নিশ্চয়ই সকল মানুষের বাহবা পেতেন। কিন্তু বিশ্ব মিডিয়াতে গতকালকের যে ঘটনা, গোপালগঞ্জে এই এনসিপিকে পাঠানো হয়েছে যাতে করে সেখানে একটি গন্ডগোলের সৃষ্টি করা হয়, এবং সেখানে পাঠানো হয়েছে সরকারি প্রোটোকলে, সরকারের বাহিনীর সামনে পিছনে, সরকারের পুলিশ সামনে পিছনে, এমনকি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাঁজোয়া যান তাদের সামনে পিছনে। তারা সেইভাবে গোপালগঞ্জ গিয়েছে, যদিও তারা পদযাত্রার কথা বলছে সারা দেশে, কিন্তু গোপালগঞ্জে তারা নাম দিয়েছিল কি আপনারা সকলেই জানেন। গোপালগঞ্জে তারা নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। আপনারা নিশ্চয়ই মনে আছে 5ই অগাস্টের, আপনারা তারপরে মনে আছে যে 32 নম্বর ভাঙ্গার ঘটনা, এবং সমস্ত কিছুতে যারা তাদেরকে সহযোগিতা করেছে সেটা হলো বর্তমানে বাংলাদেশে যে অরাজনৈতিক সরকার রয়েছে তথা এনসিপির সরকার রয়েছে, সেই সরকারের সার্বিক সহযোগিতায়, সার্বিক পৃষ্ঠপোষকতায়। ঠিক এই বিষয়টি আমি কি এর চেয়ে একটু বেটার দেখা যাচ্ছে এইভাবে মনে হয়। হ্যাঁ, কারণ ওইখানে আপনি বলছেন যে আমাকে একেবারেই অন্ধকার দেখা যাচ্ছে, যার জন্য আমি একটু ঘোরানোর চেষ্টা করলাম। তাহলে দেখি এইভাবে বলা যায় কিনা। তাহলে কি হলো এখন, যে সেখানে সেই এনসিপি সেখানে ডিক্লেয়ার করে গেল যে সেখানে তারা মার্চ টু গোপালগঞ্জ হবে কেন, কি জন্য মার্চ টু গোপালগঞ্জ? যেখানে আপনারা পদযাত্রা করছেন, আপনি অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের প্রায় সেখানেই আপনারা সরকারের
বিদ্যমান আইনের পারমিশন নিয়ে আপনারা বাংলাদেশের যে সমস্ত মানুষ এবং সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের বিভিন্ন প্রচারণা তারা চালাতে পারবে, এটাই নিয়ম। কিন্তু আপনারা বলছেন মার্চ টু গোপালগঞ্জ, এবং আপনারা সেখানে উস্কানি দিয়ে আগেই ডিক্লেয়ার করেছেন যে বাংলাদেশের স্থপতি বিশ্বের একজন অতি পরিচিত সকল দেশের সকল মানুষের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে শায়িত, চিরনিদ্রায় শায়িত, সেখানে আপনারা তাকে ঘুরিয়ে দিবেন, মুজিববাদ ঘুরিয়ে দিবেন। এটা তো উস্কানি, এটা তো সন্ত্রাসবাদ। এবং এই সন্ত্রাসকে লালন করার জন্য সেখানে বর্তমান ইউনূস সরকারের সমস্ত বাহিনী সেখানে আপনাদেরকে সহযোগিতার জন্য গেল। এবং তারা কি করলো? সেখানে গিয়ে তারা যখন উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করলো, যখন বঙ্গবন্ধুকে নিয়ে তারা খুব অপমানজনক কথা বলা শুরু করলো, তখন সাধারণ জনগণ তাদের সেই সভা পণ্ড করে দেয়। এবং সেখানে যখন বাংলাদেশে যেহেতু সেনাবাহিনী, তাদের দায়িত্ব হলো ম্যাজিস্ট্রেসি দায়িত্ব, যে যেখানেই অশান্তি সেখানেই তারা মধ্যস্থতা করবে যাতে কোনো দল আরেক এখানে কোনো অশান্তি সৃষ্টি না করতে পারে। কিন্তু হাজার হাজার ভিডিও ফুটেজ, হাজার হাজার ছবি আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে আর্মি সরাসরি লাইভ বুলেটে গুলি করে মানুষ হত্যা করেছে। একজন ছেলে যে ছেলেটি এখনো বিয়ে করেনি, তাকে গুলি করে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য বুট দিয়ে, আর্মির বুট দিয়ে তার গলা, তার টুটি চেপে ধরা হয়েছে। এই ছবি আমার সাথে এখনো রয়েছে, এটি স্টেট ডিপার্টমেন্টে জমা হয়েছে, এই আমার পিছনে স্টেট ডিপার্টমেন্টে। এবং ভিডিও ফুটেজ যা কিছু আমরা সংগ্রহ করতে পেরেছি তা এই স্টেট ডিপার্টমেন্টে আমরা জমা করেছি। আমরা প্রশ্ন রেখেছি, আমরা জিজ্ঞেস করেছি বাংলাদেশের এই অ্যাট্রোসিটি, বাংলাদেশে গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, যেই সেনাবাহিনী বা জাতিসংঘের শান্তি বাহিনী হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে প্রেরণ করা হয় এবং সেটার সিংহভাগ বাজেট এই আমেরিকান সরকার বহন করে, তাতে করে এই আমেরিকান সরকার কি এই বাহিনীর এই কাজ বরদাস্ত করবে কি না? তারা প্রশ্নটি নিয়েছেন এবং প্রশ্নটির উত্তর তারা লিখিতভাবে, যেহেতু প্রশ্ন জমা দিতে হয়েছে, তারা লিখিতভাবেই আমাদেরকে উত্তর জানাবেন এবং সেটা নিয়ে অবশ্যই তাদের কি উত্তর সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবারও হাজির হব। কিন্তু যে বিষয়টা নিয়ে এখন আরেকটু কথা বলার আগ্রহ প্রকাশ করছি সেটা হলো, আপনারা সবাই সাক্ষী, বাংলাদেশের সকল মিডিয়াতে এই সংবাদগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না, এই সংবাদগুলো নিয়ে কোনো আলাপ হচ্ছে না বাংলাদেশের কোনো মিডিয়ায়। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন দল বলছে যে স্বৈরাচার ফিরে আসার নাকি নমুনা। আমি একটি প্রশ্ন আপনাদের মাধ্যমে এই সকল রাজনৈতিক যে দল এখন তারা বাংলাদেশে তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যেতে পারছেন, তাদের কাছে এই প্রশ্নটা করা উচিত, যেখানে বাংলাদেশ আর্মি সরাসরি লাইভ বুলেটে বাংলাদেশের জনগণকে হত্যা করছে, সেটার তীব্র নিন্দা জ্ঞাপন না করে আপনারা কিসের রাজনীতি করছেন? এবং বাংলাদেশে যেহেতু এখন সরাসরি একটি রাজনৈতিক দলকে, যে রাজনৈতিক দল এখনো পর্যন্ত নিবন্ধিত নয়, যেই রাজনৈতিক দল এখনো তার কতজন মানুষ তাদের সাপোর্টে আছে সেটার জন্য তারা এখনো পর্যন্ত কোনো নির্বাচনেই অংশগ্রহণ করতে পারেনি, সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে জনরোষ থেকে বাঁচানোর জন্য বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কেনা সাজোয়া যানে ভরে তাদেরকে নিয়ে আসা, সেটা বাংলাদেশ আর্মির জন্য শহরে যাওয়া হয় আর কি, শহরে অ্যাম্বুলেন্স যাবে। সেই বাংলাদেশ আর্মি খুবই অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, তার জন্য যেমন বিশ্ব সম্প্রদায়ের কাছে আমরা তুলে ধরেছি এই সকল সংবাদ, ঠিক একই বিষয় যে বাংলাদেশের আর্মি একটি রাজনৈতিক দলের কিছু লিডারকে, যারা ইতিমধ্যে মবের সাথে যুক্ত, যারা ডাকাতির সাথে যুক্ত, যারা পুলিশ হত্যার সাথে যুক্ত, যারা নিজেরা স্বীকার করেছে যে তারা পুলিশ হত্যার সাথে যুক্ত, এই ধরনের মানুষকে গ্রেফতার না করে যারা উস্কানি দিয়ে গোপালগঞ্জে গিয়েছে, যেখানে জানে বা সরকার যে সোশ্যাল মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তারা উস্কানি দিয়ে গেছে যে সেখানে তারা ধ্বংস করবে, ভাঙচুর করবে, লুটতরাজ করবে, সেখানে সরকারের পক্ষ থেকে সেখানে আগে প্রিকশন না নিয়ে সেখানে সকল পার্টির যাতে উপস্থিত না হতে পারে সেই ধরনের কিছু ব্যবস্থা না করে সেখানে আর্মি দিয়ে প্রোটেক্ট করে
মানুষের উপর গুলি করে একটি রাজনৈতিক দলের পক্ষে বাংলাদেশের আর্মি যে অবস্থান নিয়েছে সেই বিষয়টা বাংলাদেশের জনগণের কাছে সুস্পষ্ট, বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট। এই স্টেট ডিপার্টমেন্টের যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে এটা তুলে ধরা হয়েছে। অতএব এটা মানবাধিকার হাই কমিশন বলে কার্টুন কোথায়? হ্যাঁ, মানবাধিকার বলতে বিষয়টা হলো যখন এটা তাদের পক্ষে যায় তখন এটা মানবাধিকার, যখন তাদের বিপক্ষে যায় তখন এটা মানবাধিকার নয়। তবে গোপালগঞ্জে যে অ্যাট্রোসিটি, যে গণহত্যা, যে মানুষ হত্যা, এখনো পর্যন্ত বিভিন্ন ভাবে আমরা জানতে পেরেছি 50-এর মতন মানুষকে নাকি হত্যা করা হয়েছে। 9 জনের ছবি সহ নাম আমরা সংগ্রহ করেছি। আর যে সকল মানুষকে 351 জন মানুষকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপরে প্রায় 1000 খানেক মানুষকে তারা গ্রেফতার করেছে এবং এখনো চলছে গ্রেফতার। এখনো আপনারা জানেন যে আজকে আবার সরকারি পৃষ্ঠপোষকতায় এই এনসিপি, যেই এনসিপি এখনো পর্যন্ত বাংলাদেশে একটি রেজিস্টার্ড রাজনৈতিক দল নয়, সেই এনসিপিকে বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের ডক্টর ইউনূসের এই অসাংবিধানিক সরকার প্রহরা দিয়ে তারা ফরিদপুরে সভা করেছে এবং তারা এখনো তারা বাংলাদেশকে ধ্বংস করছে, তারা 71-কে ধ্বংস করছে, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। অতএব এটা সুস্পষ্ট, গতকাল থেকে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের যে আর্মি, এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকারের পক্ষে নয়, বাংলাদেশ 71-এর পক্ষে নয়, অথচ এই আর্মির জন্মসূত্র বাংলাদেশের 71-এর স্বাধীনতা সংগ্রাম। অতএব তারা যে সম্পূর্ণভাবে জামাতিপন্থী, সম্পূর্ণভাবে বাংলাদেশ বিরোধী, এটার প্রমাণ গত 2 দিনে বাংলাদেশ আর্মি দিয়েছে। বাংলাদেশ আর্মি যখন আজকে বলল বা তাদের ইয়াতে প্রেস বিজ্ঞপ্তিতে যে তারা জীবন রক্ষার্থে গুলি করেছে, তাহলে যখন জুলাই আগস্টে পুলিশ তার জীবন রক্ষার্থে গুলি করে সেটা অন্যায় হবে কেন? যদি 5 আগস্ট জুলাই মাসের এই ঘটনাগুলোর জন্য যদি বিচার হতে হয়, তাহলে গতকালকে গোপালগঞ্জে এবং গত 11 মাসে বাংলাদেশে যে হত্যা হয়েছে তার প্রতিটির জন্য এই ডক্টর ইউনূস সহ সকলের বিচার বাংলাদেশে হওয়া উচিত। এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার যে করুণ দশা, বাংলাদেশের গণমাধ্যমের যে করুণ দশা, গণমাধ্যম প্রথম আলো যে হেডিং করেছেন সেটা আমি ধিক্কার জানাই। প্রথম আলো হেডিং করেছেন যে এনসিপির সভায় গন্ডগোল এবং 4 জন নিহত। মনে হচ্ছে এনসিপির সভায়, এটা আলটিমেটলি বলা হচ্ছে যে অন্য একটি রাজনৈতিক দল এনসিপির সভায় আক্রমণ করে এনসিপির 4 জনকে হত্যা করেছে। আপনারা এই ধরনের হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে, না হলে সবকিছুর জন্য সাধারণ প্রধান দেয়, এটা ভুলে তুলে দেন। সেনা প্রধান বলতে তো শুধু ওয়াকার সাহেবের কথা কি বলবো, উনি তো জাতীয় বেঈমান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কিন্তু আরেকটা বিষয় সম্পূর্ণভাবে এখন প্রমাণিত, সেই বিষয়টা আমি তুলে ধরতে চাই। সেটা হলো যে বাংলাদেশের বর্তমান যে আর্মি, এই আর্মি আওয়ামী লীগকে প্রোটেক্ট করে না, এই আর্মি বিএনপিকে প্রোটেক্ট করে না, জাসদকে প্রোটেক্ট করে না, অন্যান্য কোনো গণতান্ত্রিক দলকে প্রোটেক্ট করে না। তারা যে কাজটা করছে সেটা হলো এনসিপিকে তারা প্রোটেক্ট করছে এবং এনসিপিকে তারা প্রোটেক্ট করার সরাসরি ভিডিওগুলো আপনারা দেখেছেন যে এনসিপির যে গুন্ডারা, যারা ইতিমধ্যে মবের সাথে যুক্ত, যারা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিকভাবে তারা অবস্থান করছে, তাদেরকে তাদের আর্মির সাজোয়া জানে তুলে প্রোটেক্ট করছে এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা আমাদের সকলকে বুঝতে হবে যে বাংলাদেশের এই যে অবস্থা, বাংলাদেশের যে সেনারা আপনাদের এতদিনের প্রশ্নের উত্তর দিতে আমার আসলেই খুঁজে পেতে কষ্ট হয়েছিল যে বাংলাদেশে এই 3, 4, 5, 6 জন যে টোকাই, তাদের আসলে ক্ষমতার উৎস কোথায়? এই টোকাইগুলোর ক্ষমতার উৎস একমাত্র বাংলাদেশের আর্মি, কারণ এই আর্মিরা তাদেরকে সরাসরি মবে উৎসাহিত করছে এবং মবে যখন তারা হেরে যাচ্ছে, যেমন আপনারা জানেন ইয়েতেও গাজীপুরে একই ঘটনা ঘটেছে, সেখান থেকে যখন মানুষ প্রতিহত করছে তখন আবার সেনাবাহিনী দিয়ে তা ক্লিন হার্ট নাকি ক্লিন ডেভিল হান্ট করা হয়েছিল। ঠিক গোপালগঞ্জে ডিক্লার করে যা সন্ত্রাস করতে গিয়ে তাদেরকে আবার সেনাবাহিনী উদ্ধার করেছে, আজকে ফরিদপুরে সেনাবাহিনী তাদেরকে প্রোটেক্ট করেছে। অতএব এই সেনাবাহিনী দ্বারা বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হবে, এটা বোধহয় দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। কারণ দেখুন, পাকিস্তানে ঠিক একই কাজে এই মডেলটা চলে আসছে আসলে পাকিস্তান থেকে, মডেলটা আসছে পাকিস্তান থেকে। কিভাবে? পাকিস্তান জন্মলগ্ন পর থেকেই পাকিস্তানি আর্মি তারা একটি তাদের তল্পিবাহক সরকার বসায়, যেটা 5 বছর আজও পর্যন্ত কোনো পাকিস্তানি সরকার 5 বছর কভার করতে পারেনি। ইমরান খানকেও তারা কোথাও থেকে তুলে এনে এই আর্মি তাদেরকে প্রচারণার মাধ্যমে তাদের ক্ষমতায় বসিয়েছে, তাকেও এখন জেলে পুরে রেখেছে। ঠিক একইভাবে এই যে
কয়েকটি ছেলেকে দিয়ে ডক্টর ইউনূসের মাধ্যমে এই আর্মি ঠিক একই অবস্থায় বাংলাদেশে একটা নির্বাচনের নামে প্রহসন তৈরি করে তাদেরকে ক্ষমতায় বসে তার পেছনে এই আর্মি থাকবে এবং তারা সেই প্রচেষ্টাই করছে, সেই কাজই তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেগে উঠেছে। আমি আপনাদের সকল যারা আমাকে শুনছেন, আপনাদের কাছে জিজ্ঞেস করি যে গোপালগঞ্জে যে ঘটনাটা মানুষ যে প্রতিহত করলো, এটার সাথে তো কোনো ধরনের রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন তো এটা দাগ দেয়নি, সাধারণ মানুষ নেমে এসেছে। কারণ এনসিপি নামক যে একটি রাজনৈতিক দল তারা গঠন করেছে এবং তারা বাংলাদেশের যে সকল জেলায় তারা পদযাত্রা করবে, কিন্তু বলেছে গোপালগঞ্জে তারা যে মার্চ টু গোপালগঞ্জ, এবং তারা ধ্বংস করবে বঙ্গবন্ধুর স্মৃতি, ধ্বংস করবে বঙ্গবন্ধুর যেখানে চিরশায়িত রয়েছেন। অতএব এই যে এই বিষয়টাকে প্রতিহত করতে গোপালগঞ্জের আপামর জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছে, এই বিষয়টা কি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ইতিমধ্যে ছড়িয়ে যায়নি? আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার প্রশ্ন বাংলাদেশের আর্মি যারা আমার কথা শুনছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আমার প্রশ্ন থাকবে এই যে আপনারা যেই বেতন পাচ্ছেন, আপনারা বাংলাদেশ সরকারের যে সুবিধা পাচ্ছেন, আপনারা যে শান্তি মিশনে যাচ্ছেন, এই সকলগুলোর জন্য আপনার জনগণের বুকে, সাধারণ মানুষের বুকে গুলি করার আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা এনসিপির এই গুন্ডা বাহিনীদেরকে আপনাদের সাজোয়া জানে তুলে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার আপনাদের কর্তব্য নয়। তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রতিও আপনাদের একই কাজ করা উচিত, যেটা বাংলাদেশের তথা পৃথিবীর কোনো সেনা কাজ নয়। অতএব আপনারা যারা আমাকে এখন শুনছেন, আর্মির সদস্যগণ অথবা গোয়েন্দারা, তাদের কাছে আমার এই একটি আবেদন যে আপনারা বাংলাদেশের মানুষের উপর আর গুলি চালাবেন না। বাংলাদেশের মানুষকে, তাদের ভবিষ্যৎ সরকারকে তারা কিভাবে নির্বাচিত করবে সেটার আপনারা সহযোগী হন। আপনাদের বিরুদ্ধে আমিও নই, আপনাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি মানুষও নয়। গোপালগঞ্জে কোনো সহিংসতা ঘটেনি যেটা আর্মির বিরুদ্ধে হয়েছিল। গোপালগঞ্জে সাধারণ মানুষেরা আর্মিকে আক্রমণ করেনি। আমি আবারও চ্যালেঞ্জ করছি, আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা দয়া করে আমার এই কথাটুকু আজকে ছড়িয়ে দিবেন যে গোপালগঞ্জে হাজার হাজার ভিডিও ফুটেজ, ছবি, এবং আমি একটি বিষয় সম্মান জানাতে চাই, যারা জীবন বাজি রেখে, যে সকল ব্যক্তিগণ, যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে এই ভিডিও ফুটেজ তুলেছেন, যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে লাইভ করেছেন, যে সকল সাংবাদিকগণ জীবন বাজি রেখে ছবি তুলেছেন এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি সম্মান জানাই যে আমরা বিদেশে থেকে, প্রবাসী থেকে, ওয়াশিংটন ডিসি থেকে আপনাদের যে জীবনকে আপনাদের চ্যালেঞ্জ করে যেভাবে আপনারা বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে জনগণের উপরে গুলিবর্ষণ করেছে এবং সেটার যে ভিডিও ফুটেজ আপনারা তৈরি করেছেন, তার জন্য স্যালুট। আমরা শুধু প্রশ্ন করতে পারি, আমরা তার বেশি কিছু করতে পারি না। আপনারা আছেন বাংলাদেশের আনাচে কানাচে, প্রতিটি জায়গায়, যেখানেই মানুষকে মানুষ হত্যা করছে, যেখানেই মানুষকে আর্মিরা হত্যা করছে, যেখানেই পুলিশের উপর অত্যাচার হচ্ছে, যেখানে পুলিশ আবার মানুষকে অত্যাচার করছে, যেখানে চাঁদাবাজি হচ্ছে, যেখানে নারী ধর্ষণ করা হচ্ছে, শিশু ধর্ষণ করা হচ্ছে, সব এই সাংবাদিকরা তুলে আসছেন। আপনাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম রইল, এবং আমরা ভবিষ্যতে আশা করব ভবিষ্যতে যে কোনো সরকার আসবে আপনাদেরকে তার সম্মান জানাবে। বাংলাদেশের আর্মি যে কাজটুকু করলো, এটা আপনাদের জন্য খুবই অসম্মানজনক। এই কাজ বাংলাদেশ আর্মির নয়। আপনারা একটা গৌরবের ইতিহাসের মধ্য দিয়ে জন্ম। বাংলাদেশ আর্মির জন্ম হয় বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে। সেই আর্মি আপনারা গোপালগঞ্জে, যেখানে আপনাদেরকে যেই নেতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে দিয়েছিলেন, তার জন্মভূমিতে যখন তারা ঘোষণা দিয়ে মার্চ করতে যায়, সেখানে তাদের এবং সাধারণ জনগণের মাঝে দাঁড়িয়ে আপনারা যদি শান্তি রক্ষা করতেন তাহলে একটা কথা ছিল। কিন্তু আপনারা যা করলেন সেটা হলো সাধারণ গোপালগঞ্জবাসীর বুকের উপর গুলি চালালেন, রাতের অন্ধকারে তাদের মা বোনদের ইজ্জত হরণ করলেন, তার সমস্ত পুরুষ মানুষদেরকে খুঁজে বেড়ালেন, এবং এখনো পর্যন্ত যে অ্যাট্রোসিটি চালাচ্ছেন, যে মেহেম আপনারা করছেন, সেখানে এই সকল সমস্ত কিছুর কিন্তু ডকুমেন্টেশন বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। অতএব আপনারা জানেন, আপনারা যারা আমাকে শুনছেন, যে জাতিসংঘের যে শান্তি বাহিনী,
শান্তি রক্ষার জন্য বিভিন্ন দেশে যে সেনাবাহিনী পাঠানো হয়, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী একটা বড় কন্ট্রিবিউশন করে, মানে সেনা দিয়ে তার বড় অংশ বাজেট আসে এই ইউনাইটেড স্টেটস থেকে। এবং ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আগামীতে বা ইতিমধ্যে বোধহয় এটা বন্ধ হয়ে গেছে, আমি এটা নিয়ে পরবর্তীতে আবারও লাইভে আপনাদেরকে বিস্তারিত বলবো, যে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে নিশ্চয় তারা এই শান্তি রক্ষা বাহিনীর জন্য তাদের বাজেট শূন্যতে নামিয়ে আসবে। ইতিমধ্যে সেটা প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছে। অতএব আপনারা যার যেই কারণে আপনাদের চাকরি আয়ের জন্য বিদেশ থেকে ডলার আয়ের জন্য যেই বাংলাদেশের সাধারণ গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর গুলি বর্ষণ করেছেন, তার জন্য আপনারা জীবন রক্ষার প্রেস বিজ্ঞপ্তি না দিয়ে আপনারা করজোরে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। না হলে জনগণ আপনাদের যে আগের যে সম্মান ছিল সেই সম্মানের জায়গায় আপনাদেরকে আর ফিরিয়ে নিয়ে যাবে না, এবং এটা আমাদের জন্য যেরকম অসম্মান আপনাদের জন্য সেরকম অসম্মান। অতএব বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে এখন আর কেউ মূল্য দিচ্ছে না। ওয়াকার সাহেব নিজে আর কোনো মূল্য পাচ্ছেন না, কারণ ওয়াকার সাহেব অনেকবারই বলেছেন এনাফ ইজ এনাফ, আর কোনো মব নয়, আর কিছু নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে জানুয়ারিতে আমরা ব্যারাকে ফিরে যাব। আপনার কথা কেউ শুনছে না। আপনি যে আসলে এই ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের প্রধান ঠিকাদার, আপনি যে তাদেরকে প্রোটেক্ট করছেন, এটার চ্যালেঞ্জ আমি করে গেলাম যে এই চ্যালেঞ্জ আপনি গ্রহণ করুন, যে এই প্রোটেকশন আপনি দিচ্ছেন না। আপনি প্রোটেকশন যেহেতু দিচ্ছেন, সেই জন্য বাংলার মানুষ ইতিমধ্যে আপনাকে বাংলার মানুষ তাদের মন থেকে একেবারেই মির্জাফরের স্থানে হয়তোবা নিয়ে যাচ্ছে। অতএব স্টেট ডিপার্টমেন্টে যে বিষয়গুলো আজকে সাবমিশন হলো, সেই বিষয়গুলো যখন আমি উত্তর পাবো, সেই সবগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব বিশ্ব দরবারে বাংলাদেশের এই গত 2 দিনে 50 জনের উপর মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশ আর্মি সরাসরি, সেটা নিয়ে বিশ্বের প্রায় সকল মিডিয়াতে এটা এসেছে। এখন দেখি পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশগুলো এবং যে সকল জাতিসংঘের বিষয়ে কি বলে, সমস্ত কিছু নিয়েই আবার আসবো। ডু বাংলাদেশ নিড অ্যান আর্মি? ও মাই গড, গুড কোয়েশ্চেন। আপনারা এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করুন। বাংলাদেশের এই আর্মি নিয়ে যদি আপনারা কথা বলা শুরু করুন, তাহলে সেখান থেকে শুরু করুন যে বাংলাদেশের আর্মি বাংলাদেশের পক্ষ নিয়ে কোন দেশের সাথে আজ পর্যন্ত যুদ্ধ করেছে। তারা দুইটি রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের প্রধানকে খুনের সাথে যুক্ত, তারা যুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যার সাথে যুক্ত, তারা যুক্ত মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার সাথে যুক্ত, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তারা আজকে মুক্তিযোদ্ধাদেরকে যারা হত্যা করছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। অতএব প্রশ্নটা যে করেছেন আপনাকে ধন্যবাদ। আদৌ কি বাংলাদেশে কোনো আর্মির প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে আপনারা কথা তুলতে পারেন, এটা জনগণ নির্ধারণ করবে। আপনারা যেহেতু আপনাদের কাজ হলো, বাংলাদেশ আর্মির মৌলিক কাজ কি? বাংলাদেশ আর্মির মৌলিক কাজ হলো বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, 18 কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা। 5ই আগস্ট আপনারা গণভবন রক্ষা করতে পারেন নাই, 5ই আগস্ট গণভবনের ভেতরে যারা থাকবে তাদেরকে রক্ষার দায়িত্ব আপনাদের, কিন্তু সেটাও করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় এবং চেতনার সিম্বল আমাদের সংসদ ভবন, সেটা আপনারা রক্ষা করতে পারেননি। আর আজকে আপনারা সমস্ত দলবল সহ এবং আপনাদের সাজোয়া সহ আপনারা গোপালগঞ্জ গিয়েছেন 4-5টা ডাকাতকে রক্ষা করতে, এবং সেসবগুলো লাইভে দেখছি, এবং আপনারা বুলেট ব্যবহার করে গোপালগঞ্জবাসীকে হত্যা করেছেন। ধিক, শতধিক আপনাদের উপর। এবং এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে পৃথিবীতে যে আপনাদের যে অসম্মান হলো, অসম্মানের চেয়ে এটা মানবাধিকার বিরোধী, এটা খুন, এটা সরাসরি খুন। আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারেন না। 3রা আগস্ট আপনারা যে কাজটি বলেছিলেন যে আমরা জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না, গুলি বর্ষণ করব না, আজকে আপনারা গুলি বর্ষণ করেছেন। এবং আপনারা কিভাবে প্রেস নোট দেন যে আমরা জীবন রক্ষার্থে করেছি? আপনারা জীবন দিয়ে জনগণকে রক্ষা করবেন, কারণ আপনারা নন সিভিলিয়ান, এবং আপনাদের কাজ হলো জীবন দিয়ে বাংলাদেশের মানুষের জীবন রক্ষা করা। সেই কাজটুকু যদি আপনারা না করেন, তাহলে জনগণ যখন প্রশ্ন তুলছে আদৌ কি বাংলাদেশের আর্মির প্রয়োজন, সেটা নিয়ে আপনারা ভাবুন। সেটা নিয়ে আপনাদের ভাবার সময় এসেছে। এবং সেই ভাবনায় বাংলাদেশে যদি এ নিয়ে কোনোদিন বাংলাদেশের জনগণ এমনও দাবি তোলে যে আমাদের কোনো আর্মির প্রয়োজন নেই, কারণ আর্মি তো আমাদেরকে রক্ষা করছে না,
বাংলাদেশে যে প্রতি জেলায়, প্রতি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে যে মানুষের উপর অত্যাচার হচ্ছে, মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতিত হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এইগুলো তো আপনারা প্রোটেক্ট করতে পারতেন। আপনারা তো ওয়াকার সাহেব, আপনি তো কথা দিয়েছিলেন যে যা মানুষের জানমালের দায়িত্ব আমি নিলাম, নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। কোথায় আজ আপনি? কেন আপনার বাহিনী মানুষের উপর গুলি করবে? কি তাদের দোষ? তাদের সন্তান বাংলাদেশের জাতির পিতার যেখানে চিরশায়িত, সেখানে যদি ডিক্লার করে আপনাদের দ্বারা প্রটেক্টেড কিছু গুন্ডা এবং কিছু সশস্ত্র যাদের হাতে এখন অস্ত্র রয়েছে, তারা যদি দেয় সেটাকে ধ্বংস করার জন্য, এবং সেটাকে আপনারা যদি প্রোটেকশন দেন, তাহলে জনগণ যখন রাস্তায় নেমে আসে তাদের উপর গুলি বর্ষণ কতটুকু ন্যায্য? আমরা ন্যায্য কথা বলি, আমরা বাংলাদেশের মানুষের, প্রত্যেকটি মানুষের রাজনৈতিক অধিকারের কথা বলি, সে যদি আমাদের পক্ষেরও না হয় তাদের পক্ষে কথা বলি, কিন্তু আপনারা গুলি চালাবার অধিকার নেই। এবং এর জন্য আপনারা জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত, এবং সেই সাথে সাথে এই যে অনির্বাচিত অসাংবিধানিক ডক্টর ইউনূস সরকার, তার ত্রুটি চেপে ধরা উচিত। কবে নির্বাচন দেওয়া উচিত, প্রয়োজন বোধে তাকে সরিয়ে দিয়ে আপনাদের নেতৃত্বে, আর্মির নেতৃত্বে আগামী 90 দিনের ভিতরে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণ যে কোনো সরকারকে তারা ভোট দ্বারা নির্বাচিত করবে, তাদের উপর ক্ষমতা দিয়ে আপনারা ব্যারাকে ফিরে যান এবং বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য কাজ করবেন, ট্রেনিং নেবেন, সেই কাজটুকুই আপনারা করুন। অতএব নো নিড বাংলাদেশ আর্মি, এই কথাটা যাতে সর্বত্র ছড়িয়ে না পড়ে, তার জন্য বাংলাদেশ আর্মির আসলেই কাজ করা উচিত। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমাকে অনেকেই বলছেন যে আমাকে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আসলে আমি চেষ্টা করেছি লাইভ করার জন্য এই স্ট্রিট থেকে, অনেক সময় সবসময় এর ভিতর থেকে, এই বিল্ডিং এর ভিতর থেকে করি। আজকে লাইভ এখান থেকে করলাম। আমি প্রতিনিয়ত 24 আওয়ার্স অ্যাভেইলেবল। বাংলাদেশের যে কোনো দুঃসংবাদ আমাকে পাঠাতে পারেন। আপনারা সকলেই আমার সাথে সামাজিক মাধ্যমে যারা যোগাযোগ আছেন তারা পাঠাবেন। আমাদের www.thevoice.news এই সংবাদ ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত হয় ইংলিশে এবং বাংলায়। সেটাতে আপনারা দেখুন, শেয়ার করুন এবং আমার সাথে সংযুক্ত থাকুন। ততক্ষণ পর্যন্ত আপনাদের যাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি তাদেরকে পরবর্তীতে দেব। আর যারা এখানে এসে গালিগালাজ করছেন, আপনারা অটোমেটিকই ব্লক হয়ে যাবেন। দেশ আপনার, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, আপনাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আপনি গালি দেওয়ার অধিকার রাখেন না। আমিও আপনাকে গালি দিব না। বাংলাদেশে জয় বাংলার দেশ, বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ, বাংলাদেশ 71-এর দেশ, এবং সেখানে সেইটার উপর ভিত্তি করেই বাংলাদেশ আবারও বাংলাদেশ হয়ে উঠবে। ততক্ষণ পর্যন্ত আমি দস্তগীর জাহাঙ্গীর, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি থেকে।